আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টিময় দিনে সকালের কাজকর্ম থেকে আজকের ভিডিওটা শুরু করেছি। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। প্রতিদিনের কাপড়-চোপড় দুপুরেই ধোয়া হয় এবং বিকালের দিকে বারান্দায় মেলে দেওয়া হয় শুকানোর জন্য। তো সারারাত বাহিরে থাকে, সকালে একটু রোদ লাগিয়ে তারপর ঘরে ঢোকাই। অবশ্যই রাতে একবার চেক করে দেই যে কাপড়গুলা বেশি ভেজা সেগুলা রেখে একটু শুকিয়ে গেলে কাপড়গুলা ঢুকিয়ে নিই, যেহেতু বর্ষার সিজন চলছে। তো আমার বারান্দাগুলোর মধ্যে সকালের দিকে ২-৩ ঘন্টা রোদ আসে, বাকি সময়গুলোতে রোদ পাওয়া যায় না। তো কাপড়ের মধ্যে একটু রোদ না লাগলে আমার মনে হয় প্রপার শুকানোটা হয় না, বাজে একটা স্মেল মনে হয়। তো ওই কারণেই সকালবেলা একটু রোদ লাগিয়ে কাপড়গুলা ঘরে নিয়ে যাই। গতকালকে এই কাপড়-চোপড়গুলা বাহিরে বারান্দা ভর্তি ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি সমানেই বৃষ্টি পড়ে যাচ্ছে এবং বারান্দার সামনের অংশে যে কাপড়গুলা ছিল সেগুলা বেশি ভিজে গেছে। পেছনেরগুলা একটু কম ভিজেছে। তো বেশি ভেজাগুলো আলাদাভাবে রেখে যেগুলো একটু শুকানো আছে সেগুলো ফ্যানের বাতাসে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম। বৃষ্টির দিনে এই একটাই সমস্যা, ভেজা কাপড় নিয়ে দৌড়াদৌড়ি করা, কতক্ষণ বারান্দায় কতক্ষণ ফ্যানের বাতাসের নিচে। যাই হোক, অনেক আপুরাই আমার এই কাপড়ের স্ট্যান্ডটার সম্বন্ধে জানতে চেয়েছেন, এটা আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা দিয়ে নিয়েছি। আসলে এটা আমি গিফট পেয়েছি, তাই আমি দামও বলতে পারবো না, তবে আমার মনে হয় এটা আপনারা যে কোনো লোকাল মার্কেটে পেয়ে যাবেন এবং ২,০০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন। বাসায় আমার আব্বু আম্মু এসেছেন। আমার আব্বু ২-১ দিন থেকে আমার আম্মুকে রেখে চলে যাবেন। আমার আম্মু আমাদের সাথে কয়েকদিন থাকবেন। বাবু হওয়ার সময় আমার আম্মু ছিল বেশ কয়েকদিন। আপনারা যারা আমার শুরু থেকে ভিডিও দেখেন তারা তো জানেন। এবার ২ বছর পরে এসেছেন। আসলে চাইলেও সবসময় আসতে পারে না যখন তখন। আমাদের বাসায়ও তেমন কেউ নেই। আমার আব্বু, আম্মু আর আমার একটা ভাই থাকে। তো আম্মু চলে আসলে ওরা আবার রান্নাবান্না করে খেতে অনেক সমস্যা হয়ে যায়। আমার আব্বু আবার অসুস্থ মানুষ। তো আশেপাশেও তেমন কোনো ঘর নেই যে কেউ একটু হেল্প করবে, যার কারণে আসা হয় না। তো সবসময় বলি আসলে আসেন, আসেন, আসে না। তবে এবার সোহা অনেক কান্নাকাটি করে নানুকে নিয়ে এসেছে। তো সোহার বাবাও আমাকে সবসময় খোঁটা দিয়ে কথা বলে যে সবার শ্বশুর শাশুড়ি আসে বা আমার বাচ্চারা নানা নানুর আদর পায় না, তারা আসে না, আমার বাচ্চাদের সাথে দুদিন সময় কাটায় না। যেহেতু আমরাও সবসময় বাড়িতে যাওয়া হয় না নির্দিষ্ট সময় ছাড়া বাচ্চাদের পড়ার জন্য, বাচ্চাদের পড়া বন্ধ হলে যাই, দেখা যায় বিভিন্ন প্রোগ্রাম মাথায় নিয়ে তারপর বাড়িতে যাওয়া হয়। আমার শ্বশুর বাড়িতেই যাই এবং প্রোগ্রামগুলো শেষ হতে হতে হুট করে দিনগুলো পার হয়ে যায়, তখন আর আমার মায়ের বাসায় যাওয়ার সময় থাকে না। এবার অনেক রিকোয়েস্টের পর আম্মুকে নিয়ে এসেছি, দেখা যাক কয়দিন রাখতে পারি। আমরা ২ বোন। আমার বোন আমার চেয়েও অনেক দূরে থাকে। আমি ঢাকায় থাকি, আমার ছোট বোন দুবাইতে থাকে। তারও ৩ টা বাচ্চা, ২ টা মেয়ে, ১ টা ছেলে। তার বাচ্চারা তো নানা নানুর আদর একদমই পায় না। আমার আম্মু এখানে আসার পর যখন তাদের ভিডিও কলে কথা বলছে, আম অসহায়ের মতো তাকিয়ে আছে, বলছে যে, "দেখো সোহা আপু, সিয়াম ভাইয়া নানুর সাথে ঘুমাচ্ছে, আমরা ঘুমাতে পারছি না।" ছেলেটা তো একদমই দেখেনি। সে জন্ম হওয়ার পর বাংলাদেশে তারা একবারও আসেনি। মেয়ে ২ টা যমজ ছিল। তারা জন্মের পর সে দুবাইতে চলে যায় তার হাসব্যান্ডের ব্যবসায়ের সুবাদে। ঘরের রেগুলার কাজকর্মগুলা করতে করতে আপনাদের সাথে নিজের সম্বন্ধে অনেক গল্পই করলাম। জানি না আপনাদের কাছে ভালো লাগবে কিনা। আর এই মুহূর্তে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিওগুলো যদি দেখতে আপনি পছন্দ করেন, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কাজগুলো যদি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অন্যান্য কাজগুলা করতে করতে আম্মু এই মাছগুলা কেটে দিয়েছিল। তবে আমি না করেছিলাম, বলেছি আমি কাজ শেষ করে এসে মাছগুলা কেটে রান্না করব, আমার সমস্যা হবে না। এর আগেও আমি অনেক মাছ কেটে রান্না করেছি এভাবে। আপনারা তো ভিডিওতে দেখেছিলেন, খুব সহজে কিন্তু আমি মাছগুলা কাছে দিয়ে কেটে নিতে পারি। তো আম্মু বলে যে, "না, এত কাজ, তোর দেরি হয়ে যাবে।" তাই আমি বসে বসে কেটে দিই। তবে বটি দিয়ে কাটতে চেয়েছিল, বটি দিয়ে কাটলে আবার দেখা যেত কোনো এক জায়গায় হুট করে কেটে গিয়েছে। শরীরে যেহেতু ডায়াবেটিস আছে, তো সমস্যা হয়ে যেতে পারে। তবে আমি কাঁচি দিয়ে শিখিয়ে দিয়েছি, খুব সহজেই কিন্তু মাছগুলো কম সময়ে কেটে দিয়েছে। আর পরবর্তীতে আমি এসে মাছগুলা লবণ হলুদ মেখে খুব ভালোভাবে যেভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া দরকার ধুয়ে নিয়েছি। এবার চুলায় ২টা রান্না বসিয়ে দিচ্ছি। গত একটা ভিডিওতে ডাল দিয়ে পেঁপের এর রেসিপিটা আমি একটু করে দেখিয়েছিলাম। আপনারা অনেকেই পুরো রেসিপিটা দেখতে চেয়েছিলেন, তাই আজকে একটু দেখিয়ে দিলাম। আসলে ডাল দিয়ে পেঁপের এই রেসিপিটা আমি একেক সময় একেকভাবে করে থাকি। অনেক সময় ডালের সাথে সব মশলাপাতি দিয়ে সিদ্ধ করে ডালটা, তারপর পাতলা পাতলা করে পেঁপে কেটে দিয়ে দেই।
পেঁপেটা সিদ্ধ হয়ে গেলে একটু পরবর্তীতে বাগার দিয়ে দিই। তো এভাবে রান্না করি। তবে আজকে যেভাবে রান্না করলাম, সয়াবিন তেলের মধ্যে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে ডাল আর কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপেটা আমি একটু কিউব করে মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেশ সময় ধরে ডাল আর পেঁপে কষিয়ে নিয়েছি। তবে আদা বাটা ব্যবহার করিনি, রসুন বাটাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ডালের তরকারি। পেঁপেগুলা কষানোর মধ্যেই মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ঝোলের পানি দিয়ে দিয়েছি, দু একটা বলক উঠে গেলে একটা বাগার দিয়ে দিব। এদিকে অপর চুলায় নতুন কড়াইতে মাছের রেসিপিটা করে নিচ্ছি। আর এই কড়াইটা অনেক আপুরে জানতে চাইবেন আমি কোথা থেকে নিয়েছি, কত টাকা। এটা আমি বেশ কয়েকদিন আগেই নিয়েছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম গোল্ডেন কালারের একটা কড়াই নিব। তবে চিন্তা করছিলাম ওটা কি ভালো পড়বে নাকি না পড়বে। তবে আলহামদুলিল্লাহ খুবই ভালো পড়েছে কোয়ালিটি। তবে পেজের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে। তবে এটা 26 cm এর ছিল আর এটার দাম ছিল 1300 টাকা। ঢাকনা ছিল না আর কি, শুধুমাত্র কড়াইটা ছিল। আর এই মাছের রেসিপিটা আমি সয়াবিন তেলের মধ্যে 1 চিমটি জিরা রসুন কুচি দিয়েছি, আদা রসুন বাটাটা ব্যবহার করিনি, রসুন কুচিটা বেশি করে দিয়েছি। তারপর লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি যেহেতু ছোটো মাছ একটু ঝাল হলে ভালো লাগে। সাথে একটা আলু দিয়েছি মাছের শেপ করে কেটে, আর একটা টমেটো দিয়েছি। আর সব ধরনের মশলা দিয়ে কষিয়ে মাছ আর আলুটা কষিয়ে নিয়েছিলাম। তারপর টমেটো দিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি। আমার আম্মু ছাদ বাগান থেকে এই থানকুনি পাতাগুলো এনেছিল, তবে গোড়াগুলাও এনেছিল, গোড়াগুলা রেখে দিয়েছি, পাতাগুলা হচ্ছে ভর্তা করে নিচ্ছি। এভাবে আমরা ভর্তাগুলা খাই, মানে থানকুনি পাতার ভর্তা। ভালোভাবে ধুয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে কাঁচাই হচ্ছে হাত দিয়ে চটকে ভর্তাটা করে নিব। আর গোড়াগুলা রেখে দিয়েছি, টবে লাগিয়ে নিব। ভিডিওর এ পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু সবসময় আমার ভিডিও দেখেন, তবে কখনোই কমেন্ট করেন না। এই প্রথমবার কমেন্ট করেছিলেন এবং রিকোয়েস্ট করেছিলেন আমার ভিডিওতে কমেন্টটা তুলে ধরার জন্য। আপুর নাম উল্লেখ করেননি তাই নাম বলতে পারছি না, তবে আইডির নাম ছিল এমডি শাহরিয়ার। আপু লিখেছিলেন, তোমার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি কিন্তু কখনোই কমেন্ট করি নাই, এটা আমার প্রথম কমেন্ট, তাই আশা রাখছি পরের ভিডিওতে আমার কমেন্টটা পড়বে প্লিজ। আপু তোমার কাছে আমার খুব ভালো লাগে, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক এবং তোমার প্রতি ভালোবাসা রইল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। এদিকে ডাল তরকারি আর মাছের তরকারিটা হয়ে গিয়েছে, সবশেষে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর যে কোনো রেসিপিতে ধনেপাতা ব্যবহারের পর সাথে সাথে চুলাটা বন্ধ করে দিলে ধনেপাতার ফ্লেভারটা অটুট থাকে, অথবা চুলাটা বন্ধ করে দেওয়ার পর ধনেপাতাটা অ্যাড করবেন। এবার এদিকে থানকুনি পাতার ভর্তাটা করে নিয়েছি। থানকুনি পাতার অনেক অনেক গুণ আর এটার ফ্লেভারটাও খুবই সুন্দর, পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। থানকুনি পাতাকে বিভিন্ন ওয়েতে খাওয়া যায়, তবে ভিন্ন ভিন্ন জেলাতে এটা ভিন্ন ভিন্ন নামে পরিচিত। আমাদের অঞ্চলে এটাকে অন্য নামে চেনে। আমি বুঝতে পারলাম বেশিরভাগ অঞ্চলে এটাকে থানকুনি পাতা নামে চেনে, তাই আজকের ভিডিওতে আমি থানকুনি পাতা নামে সম্বোধন করলাম। আপনারা অনেকেই বলেন আপু তোমার রান্না দেখলে খেতে ইচ্ছে করে, তো আসলে সবাইকে তো আর খাওয়ানো সম্ভব নয়। আল্লাহ পাক কখন কার রিজিক কোথায় রেখেছেন, তবে দোয়া করি আমার হাতে রান্না খাওয়ার সুযোগ যেন আপনাদের হয়, তো এভাবে শিখিয়ে দিতে পারবো, এছাড়া তো আর কিচ্ছু করার নেই। যাই হোক, এটা ছিল দুপুরে খাওয়া দাওয়ার পরের অংশ। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মিলে কিছুক্ষণ গল্পগুজব করেছি, রেস্ট করেছি। এরপর আমি আবারও চলে আসলাম কিচেনে। এরপর হচ্ছে একটু ছাদে যাব। ওই যে আম্মু থানকুনি পাতার গোড়াগুলা রুখে দিবে, আবার হচ্ছে কিছু কলমি শাক এনেছিল ছাদ বাগান থেকে আমার হাতে লাগানো, সেগুলো আমি কিছু টব রেডি করে রেখেছি ছাদের মধ্যে লাগানোর জন্য, সেখানে লাগিয়ে নিব। তার আগে সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা আমি আগেই তৈরি করে রেস্টে রেখে যাচ্ছি। এখানে ময়দা নিয়েছি প্রায় 5 কাপ পরিমাণ হবে, তার সাথে 1 টেবিল চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আর কর্নফ্লাওয়ার দিয়েছি 2 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি ময়দাগুলো, শুকনো উপকরণগুলো আর কি। তবে সয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় সিঙ্গারার ডোতে, তাহলে সিঙ্গারাগুলো পারফেক্ট এবং মচমচে হবে। সেই সাথে নর্মাল টাইপের পানি দিয়ে এভাবে শক্ত একটা ডো তৈরি করেছি। সিঙ্গারার ডোটা কিন্তু নরম হলে পারফেক্ট হবে না, শক্ত হতে হবে, অনেক বেশি শক্ত, তাহলে কিন্তু পারফেক্ট হবে। কয়েকটা টিপস থাকে পারফেক্ট সিঙ্গারা তৈরি করার জন্য, তো টিপসগুলো আমি ধাপে ধাপে বলে দিব। আর এখানে আমি বেশি পরিমাণে তৈরি করব, কিছুটা ফ্রোজেন করব, ফ্রোজেন পদ্ধতি সহ দেখিয়ে দিব। সকাল থেকে সমানে বৃষ্টি দেখে মনে হয়েছিল আজকে মনে হয় টবে লাগানো হবে না, এমন বৃষ্টির মধ্যে কিভাবে ছাদে যাব, টবে লাগাবো।
তো পরে দেখলাম বিকালের দিকে আবার একটু রোদ উঠেছে, রোদের মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, এরপরও কিন্তু ছাদে চলে গিয়েছি সবাই মিলে। আমার আম্মুই হচ্ছে টবের মধ্যে এগুলো লাগিয়ে দিবেন, আমি আগে থেকে মাটি রেডি করে রেখেছিলাম। আর এই কাজগুলো আমাদের না, আমাদের পাশের অন্য একটা ভাবির। তো এই কবুতরগুলো আমাদের, আপনারা তো যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন এগুলো সোহার বাবার শখের কবুতর। এই টবগুলাই রেডি করে রেখেছিলাম, তবে আরও কিছু মাটি আছে, মাটিগুলো পরবর্তীতে উপর দিয়ে দিয়ে দিব। আর টবের মধ্যে দেখলাম পানি জমে গিয়েছে, পরবর্তীতে আমি একটু ছিদ্র করে দিয়ে পানিটা সরিয়ে নিয়েছি। আর এদিকে আমার আম্মু কলমি শাকগুলো আগে লাগিয়ে দিচ্ছেন, বলেছে এভাবে লাগালে নাকি হয়ে ভরপুর হয়ে যাবে আর কি। আমার আম্মু এভাবে ছাদে লাগিয়েছিলেন, আবার কিছু সার দেওয়া হবে যখন বৃষ্টিটা বন্ধ হবে 2-3 দিন পরে আর কি। দেখা যাক পরবর্তীতে তো আপনাদের সাথেও শেয়ার করব। আবার কিছু কলমি শাকের প্যাকেট করা বিচিও নিয়ে এসেছে এভাবে টবে লাগানোর জন্য, হাইব্রিডের আর কি। তো ওগুলাও এখন মাটির অভাবে লাগাতে পারছি না, পরবর্তীতে আস্তে আস্তে লাগিয়ে নেব। একটা টবের মধ্যে সবগুলাই কলমি শাক লাগিয়ে নিলাম, আর একটা টবের মধ্যে কিছু বিলাতি ধনিয়া পাতা আর হচ্ছে তানকুনি পাতার যে গুঁড়াগুলা ছিল ওগুলা লাগিয়ে দিচ্ছেন। পৃথিবীতে সুখী হতে দুটি জিনিসের কোনো বিকল্প নেই, এক বাবা মায়ের দোয়া, আর দুই নিজের সৎ চিন্তা দ্বারা। বাবা মায়ের দোয়া পথকে সহজ করে দেয়, আর ভালো চিন্তা জীবনকে সুন্দর করে তোলে। এই দুই সম্পদ যারই আছে সেই প্রকৃত অর্থে সত্যিকারের সুখী। তাই বাবা মায়ের জন্য মন থেকে দোয়া করুন, তাদের দোয়া নিন, আর নিজের মনটাকে ভালো চিন্তায় ভরিয়ে তুলুন। দেখবেন জীবনটা আগের চেয়েও অনেক বেশি শান্ত এবং সুন্দর লাগবে। এদিকে কলিজাই সিঙ্গারা তৈরি করার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। খুবই সামান্য মশলা অ্যাড করছি, যেহেতু কলিজা আগে থেকেই রান্না করা আছে। সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর একটু জিরা ফোড়ন দিয়েছিলাম, সেই সাথে অল্প একটু ধনিয়া জিরার গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া খুবই সামান্য করে দিয়েছি, যেহেতু কাঁচামরিচ অ্যাড করেছি। 1 চামচ করে করে আদা রসুন বাটাও দিয়েছিলাম, তারপর সবশেষে একটু গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি। আলু আর গাজর ছোট ছোট কিপ করে কেটে নিয়েছি, তবে আলুর পরিমাণ বেশি, গাজর দিয়েছি একটা। মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে অল্প একটু পানি দিয়ে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আগে থেকে রান্না করা কলিজাগুলো অ্যাড করেছিলাম। তারপর মিশিয়ে নিয়ে 2-1 মিনিট রান্না করে নামিয়ে নিয়েছি পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার সিঙ্গারাগুলো এক এক করে তৈরি করে নিচ্ছি। যে কোনো ফ্রোজেন আইটেম বানাতে আমার সবসময় খুব ভালো লাগে। তো গতকাল রাত্রে কলিজা বোনা করেছিলাম, তো পরিমাণে একটু বেশি ছিল, চিন্তা করেছি কলিজায় সিঙ্গারা তৈরি করা যাবে, তো ওখান থেকে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি। আর সব কিছু রেডি থাকলে এই সিঙ্গারাগুলো বানাতে খুবই সহজ, তেমন একটা সময় লাগে না। আর এভাবে আমি ছোট ছোট লিচি করে লম্বা শেপ করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। অনেকেই সিঙ্গারার এই শেপটা দিতে পারে না, তাই আমি ভিডিওতে খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে কেটে নিয়ে এভাবে একটু কর্নারে সিল করে নিয়েছি, তারপর একটু নর্মাল টাইপের পানি রেখেছি হাতের কাছে সিল করার জন্য। এর মাঝে পুরটা দিয়ে, পুরটা কিন্তু চেপে চেপে দিতে হয়, একটু ঢিলা ঢালাভাবে দিলে কিন্তু পরবর্তীতে ওটা শেপটা সুন্দর আসে না ভাজার পর আর কি। তো এইভাবে চেপে চেপে দিয়ে উপর দিয়ে ঠিক এভাবে একটু পানি লাগিয়ে সিল করে নিয়েছি, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। আসলে বুঝিয়ে বলার কিছু নেই, আপুরা আমার রেসিপিগুলো ফুল শেয়ার করলে বেশি খুশি হন, তাই খুব ভালোভাবে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন কত সহজে সিঙ্গারাটা তৈরি হয়ে গিয়েছে, আর এভাবে আমি প্রতিটা সিঙ্গারা এক এক করে তৈরি করে নিব। আমার আম্মু বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বানিয়ে ফ্রোজেন করতে খুব পছন্দ করে, তবে এই সিঙ্গারার শেপটা নাকি দিতে পারেন না, তাই খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, শিখিয়ে দিচ্ছিলাম, তবে তারপরেও কিন্তু পারেননি, ব্যর্থ হয়েছেন, পরবর্তীতে রেখে চলে গিয়েছেন। আমার সিঙ্গারা বানানো দেখে সোহা সিয়াম দৌড়ে আসছে, তারাও বানাবে।
তো সিয়াম অনেক চেষ্টা করেছে, সোহা একটা বানিয়েছে, ওটা ভিডিও স্কিপ হয়ে গিয়েছে, সিয়ামেরটা রেখেছি। সিয়াম মোটামুটি একটু পেরেছে। আসলে আমি এখন মনে করি ছেলে হোক বা মেয়ে হোক, সংসারে যে কোনো কাজে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু আগ্রহী করে তোলা ভালো। বলা যায় না সময় পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে রাখে। তো যেন নিজেরটা নিজে করে চলতে পারে, অন্য কারো উপর ডিপেন্ড হতে না হয়। আর আমি চাই আমার সব বাচ্চা সব ধরনের কাজের প্রতি আগ্রহ বা নিজের কাজ নিজে করার মনোভাবটা নিয়ে যেন বড় হয়। তাই সংসারে যে কোনো কাজ ছোট বড় করার সময় আমার সাথে সাথে সোহা বা সিয়াম দুজনকেই কাজের প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করি বা করানোর চেষ্টা করি। আমি চাই অভ্যাসটা ছোটবেলা থেকেই গড়ে উঠুক। সবগুলা সিঙ্গারা বানিয়ে এভাবে ট্রের মধ্যে আলাদা আলাদাভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন আইস হয়ে যাবে তখন হচ্ছে একটা বড় বক্সে করে রেখে দিব। আর যখন ভাজবো ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে তেল ভালোভাবে গরম করে ছেড়ে দিব, তাহলে হয়ে যাবে। আর এখন কিছুটা ভেজে নিয়েছি, ওটা আসলে ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। আর যখন সাথে সাথে বানিয়ে এভাবে ভেজে নেবেন তখন কিন্তু তেল বেশি গরম করা যাবে না। আমার আম্মু তেল একটু বেশি গরম করে ফেলেছিল, যার কারণে উপর দিয়ে একটু ফুসকুড়ি পড়ে গিয়েছে। মানে তেল একটু হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারাগুলো ছেড়ে দিতে হবে আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।